যাতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনটা ভেস্তে যাক, এটা তার আসল প্ল্যান। এবং সেই প্ল্যান কার্যকর করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন একজন, আর যার চাপে এবার ডক্টর ইউনূস বেজায় চাপে পড়েছেন। বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আমি চ্যালেঞ্জ করে গেলাম যে এই ইউনূসকে পদ থেকে আমি নিজে করাবো। আন্দোলন, রক্ত, মানহানি সব আমি নিজে করবো। ইউনূসকে আমার নিজের দল সংগঠিত করে ইউনূসকে আমি সুৎখোর কুত্তার বাচ্চাকে আমি নিজে পদত্যাগ করাবো। এটা আমার চ্যালেঞ্জ। ও আমার পারলে আমার বাল ছিড়ুক, আমি দেখে নেবো, সমস্যা নেই। আমি ঢাকা হাইকোর্টে উনি প্রচুর জীবনের ওঠানামা দেখে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি এসেছেন এবং উপমহাদেশে আমি বলছি, কিন্তু ওনার সম্পর্কেই যে আমরা যারা বাইরে, আপনার দেশের লোক নই, আমরা বাইরে থেকে ওনার ছবি। বন্দর নিয়ে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের প্রধান ইকোনমির হাব হিসাবে যে জায়গাটাকে ধরা হয় চট্টগ্রাম বন্দর। তো আপনারা জানেন যে এই বন্দর নিয়ে আপনার মার্স যে কোম্পানি, ডেনমার্ক ভিত্তিক, তাদের সাথে বাংলাদেশের বেশ কয়েকটা টার্মিনাল নিয়ে এক ধরনের চুক্তি হচ্ছে 30 বছর। আবার ডক্টর ইউনূস জামাত ইসলামের একটা দাবি মুহূর্তের মধ্যেই মেনে নেয়। বিএনপির অবস্থা খারাপ, বিএনপি একদম হতাশ হয়ে পড়েছে, কঠিন পরিস্থিতি পড়েছে, কান্নাকাটির মতো অবস্থা। বিএনপিকে সরকার আর মূল্যায়ন করছে না, বিএনপি এটা মনে করছে। দর্শক, বিষয় হচ্ছে, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থাকবে টাইটেল, ভিডিওর কিছু অংশ বিষয় থেকে আপনারা ইতিমধ্যে আর্টস করতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে শেখ হাসিনা ফিরে আসবে কিনা, না শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তারা আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, তাকে ঘিরে শেখ হাসিনাকে ঘিরে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কেন্দ্র করে যে বর্তমানে দেশের যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে এবং কার হাতে ক্ষমতা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। উনি প্রচুর জীবনের ওঠানামা দেখে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি এসেছেন এবং উপমহাদেশে আমি বলছি, কিন্তু ওনার সম্পর্কেই যে আমরা যারা বাইরে, আপনার দেশের লোক নই, আমরা বাইরে থেকে ওনার ছবি, উনি একজন প্রগতিশীল মানুষ, উনি নতুন নতুন প্রযুক্তির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি পদ্মা সেতু করছেন। কিন্তু ওনার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে গণতন্ত্রকে উনি হত্যা করেছেন। আপনার কি মনে হয় আজকের এই যে পরিণতিটা আপনাদের দেখতে হচ্ছে, আপনাদের শাসনকালে গণতন্ত্র হত্যা, বিরোধীদের জায়গা না দেওয়ার যে অভিযোগগুলো বারে বারে উঠেছে, সেগুলোই আসলে এই গোটা বিষয়টা মিশিয়ে এই জায়গায় এলো, এই পরিণতিতে এনে দাঁড় করালো? আপনি শুনুন, প্রথম আপনি আসুন যে সেনা শাসিত যে তত্ত্বাবধায়ক সরকার, তারা যখন জনমতের চাপে 2008 ইলেকশন দিতে বাধ্য হল, সেই ইলেকশনে আমরা কিন্তু 3/4 মেজরিটি নিয়ে নির্বাচিত হন মানুষের আমাদের নেত্রী শেখ হাসিনা, এবং 30টি আসন পায় বিএনপি। ওই ইলেকশন 1400 সালের যে ইলেকশন, 1914 সালের 14 সালের ইলেকশনে অনেক কথা আছে, সব হয়তো বলার মতো স্পেস নেই। সেজন্য আমি বলতে চাই, তারা অবরোধ ডেকেছিল নির্বাচনের বিরুদ্ধে, অপোজিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে তিনি নিজে বেগম জিয়াকে ফোন করে গণভবনে আমন্ত্রণ করেছিলেন, এবং তিনি শুধু প্রত্যাখ্যান নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং তিনি কোনো অবস্থাতে রাজি হননি। আমি বলতে চাই, সেদিন যদি বেগম জিয়া গণভবনে আসতেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যভাবেও লেখা হতে পারত। কিন্তু তারপর 2018-তে আসে, 2018-তে কি হবে? তারা কিন্তু নির্বাচনে অংশ নেয়,
অংশ নিয়ে তারা 7টি আসন পায়। দেখা গেল তারা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব, তিনি 2 সিটে কন্টেস্ট করে একটা সিটে জয়লাভ করেন বগুড়া থেকে। কিন্তু সংসদ অধিবেশন যখন শুরু হয় তখন অন্য 6 জনকে সংসদে পাঠানো হয় সংসদের ডেলিবারেশনে, বিতর্কে অংশ নিতে। কিন্তু মির্জা ফখরুল একদিনের জন্য কখনো নির্বাচিত এমপি হিসাবে সংসদে যোগ দেন। তার মানে এটা দ্বিচারিতায় ভরা বিএনপির রাজনীতি। শেষ নির্বাচন যেখানে বিরোধীরা বয়কট করেছিল, হ্যাঁ, শেষ নির্বাচনে আমরা চেয়েছিলাম তারা আসুক। তারা যখন আমি ইতিহাসের, আপনি ইতিহাসের না, আমি ইতিহাসে যাচ্ছি না, খুব সংক্ষেপে বলছি। কথাটা তো আপনাদের কাছেও এটা হ্যাঁ, ভুল ব্যাখ্যা আছে। এটা আপনি দেন আর না দেন, স্পেস দেন কিংবা দেবেন না, এটা আপনাদের ব্যাপার। আপনি যা বলবেন সেটা দেখেন। কিন্তু আমার কথাটা তো আপনাকে শুনতে হবে। 24-এর নির্বাচন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি তারা আসুক, কিন্তু তাদের দাবি হলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা 5ম সংশোধনী রায় বিচারপতি খায়রুল হক যে ব্যবস্থার প্রয়োজন নেই বলে যে রায় দিয়েছিলেন, আমরা সেই রায়কে ফলো করেছি উচ্চ আদালতে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না এবং শেষ পর্যন্ত আসবে। তাহলে আমাদের দোষ কোথায়? না, একটা পারসেপশন, একটা এরকম একটা এটা প্রচার, কনস্টিটিউশনাল ব্যাপার না, ওটা কনস্টিটিউশনে নেই। তখন আমরা ওই সময় কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করব, যেটা উচ্চ আদালত নাকচ করে দিয়েছে? তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা ইলেকশনে অংশ নেবে না। এরকম একটা পারসেপশন আছে যে বিরোধীদের একসময় আপনারা যথেষ্ট জায়গা দেননি এবং সেগুলো তিল তিল করে জমতে জমতে ক্ষোভ বিক্ষোভ একটা গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছে এবং তার ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, নেতারা দেশের বাইরে, নেত্রী, এই পরিস্থিতিটার জন্য আপনাদেরই গণতন্ত্র হত্যাই দায়ী, এরকম একটা প্রচার। না, এই জন্য আপনাকে আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি। এখানে